এই প্যান্ডেলটি দূর থেকে দেখে মনে হচ্ছে জানেন, যেন আকাশের ওপর ভাসমান অবস্থায় আছে। দূর থেকে যখন দেখছিলাম মনে হচ্ছিল যেন স্বর্গলোকে প্রবেশ করছি। হাতের কাছে এইরকম একটু স্বর্গ পেয়ে তার হাতছাড়া করতে চাইনি জানেন, চটপট সেখানে ঢুকে গেলাম। এই যে অসম্ভব সুন্দর কাজ করা। আমাদের আশেপাশে যেসব বাড়ি বেতের আছে সেই সব দিয়ে কাজ করা। এই যে সামনে কুলো দেওয়া আর বাঁশ দিয়েও কিছুটা কাজ করেছে। এই যে স্বয়ং কৃষ্ণের বাঁশি, যে বাঁশির সুরে আমরা সকলে মত্ত থাকি। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছি যে কীভাবে প্যান্ডেলটিকে করেছে। আর ওই যে দেখেছেন ওপরে কত রকম কুলোর কাজ, আর ওই যে টুপি, যেসব চাষিরা চাষ করে খেতে যায় রোদের সময়, সেই সময়ের। এই যে এখানেও দেখছি একটা বড় বাঁশি। মা এখানে শান্ত শিষ্ট, আর মায়ের পাশে আছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আর তার পাশেই আছে স্বয়ং গোবিন্দ, সঙ্গে মীরা। অসম্ভব সুন্দর। চতুর্দিকটিকে না দেখলে হয়তো এত সুন্দর একটি প্যান্ডেল মিস করে যেতাম জানেন। এই যে সামনের ওপরটি দেখুন কি সুন্দর ঝাড়বাতি দিয়েছে, চতুর্দিকে ছোট ছোট একটু লাইটের কাজ, দারুণ সুন্দর লাইটের কালেকশন। আর এই যে আমাদের বাড়িতে যে ছোট ছোট নারকেলের মতো গাছগুলো আছে সেগুলোকেও দিয়েছে। তবে হাতের এই বাঁশিটি অসম্ভব সুন্দর। স্বয়ং গোবিন্দ যেখানে আছেন সেটি তো সুন্দর হবে। চলুন, বাইরে থেকে বেরিয়েছি, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, আরও অনেক কিছু দেখার আছে জানেন। তবে অসম্ভব সুন্দর কারুকার্য করা। এই প্যান্ডেলটিকে দেখে জানেন কি মনে হচ্ছে, যেন আস্ত গোটা একটা মন্দির কেউ এক্ষুনি যেন তৈরি করে বসিয়ে দিয়ে গেল। আর ওই যে নীল আকাশে পাখিগুলো তাদের নিজস্ব চিন্তায় উড়ে বেড়াচ্ছে, বেশ সুন্দর লাগছে জানেন। মনে হচ্ছে আরও কিছুক্ষণ থেকে যায়। তবে ওই যে থাকার উপায় নেই, তাড়াতাড়ি বাড়ি ফেরার পালা। সঙ্গে আবার আছে আজকে 14 প্রদীপ জ্বালানো। এই যে বাড়িতে এখন এসেছি, 14 প্রদীপ ধরাবো। তার আগে জানেন এই যে এতগুলো প্রদীপে তেল দিতে হবে। তেল ভর্তি করবো ঠিকই, তার আগে প্রদীপের যে সলতেগুলো কাটতে হবে সেটাই ভুলে গেছি জানেন। এই সোহাগকে বললাম একটু কাছিটা দে তো, চটপট এই সলতেগুলোকে ঠিকঠাক করে নিই। এই প্রদীপগুলো দেওয়া হলে তারপর যাবো ঠাকুর দেখতে। নমস্কার সকলকে। আজকে দীপাবলি সন্ধ্যা, আমাদের বাড়িতে 14 প্রদীপ জ্বালাতে হয়, সেই সবই রেডি করছি। আর এরপর যাবো আগমশ্রী তলায়, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। যত তাড়াতাড়ি করছি না কেন আজকে, ঠিক ততই দেরি হচ্ছে জানেন। এখানে মিষ্টি, ফুল, ধূপকাঠি, মোমবাতি, ঠাকুরকে যা যা দেবার জন্য সব কিছু হাতের সামনে ঠিকই নিয়েছি। তবে ওই যে আমার ওই ছানাটা ভারী দুষ্টুমি করে জানেন। এদিকে বলছি আরে দাঁড়া, কিছুতেই শুনছে না জানেন। কে কার কথা শোনে। তো আজকে পুজোর দিন, আজকে আর বকাবকি করবো না। ওদিকে না হলে জানেন চন্দন আবার খুব রেগে যাবে, বলবে কেন তুমি সোহাগকে বকছো। তবে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বলবো সোহাগ আমার লক্ষ্মীমন্ত মেয়ে। এইরকম আমার একটি লক্ষ্মীর ভীষণ প্রয়োজন ছিল জানেন। এই যে পুজোর দিনগুলোতে ওকে নিয়েই আমার আনন্দ, ওকে নিয়েই আমার সব কিছু চলে জানেন। যেরকম যুদ্ধ চলে বাড়িতে ওকে নিয়ে, তেমন ওকে নিয়ে আমি আনন্দও করতে পারি। এখানে যে প্রদীপগুলো জ্বালাচ্ছি তার আগে আমাকে বলছে আমিই তৈরি করে দিই, তুমি বসে থাকো। আমি বললাম আর একটু দাঁড়া, তুই কিছুতেই পারবি না। সে কে কার কথা শোনে। তাই এখন চুপটি করে বসিয়েছি ওই সাজগোজ হওয়ার পর। এখানে যে প্রদীপগুলো জ্বালানোর জন্য যে সলতেগুলো দিয়েছি, তাতে আবার চন্দন এসে বলল এদের ওপরে নাকি বুক দিতে হয়। তা কি করে দিতে হয় তাও আমি জানি না জানেন। সে কথা শুনে চন্দন একটু হেসেই দিল। তবে বলল একটি প্রদীপের ওপরে যে সলতেটা দিয়েছ তার ওপরেই আবার ছোট করে আর একটু সলতে দিয়ে দাও, ব্যাস তাহলেই হবে। আগের বার ধনতেরাসে এই 14টি প্রদীপ কিনেছিলাম। তবে জানেন প্রদীপগুলো কিনে আমার বেশ ভালোই হয়েছে জানেন। অনেকক্ষণ ধরে জ্বলে আর কি সুন্দর লাগে। প্রদীপের আলোয় ঘরটা যেন সম্পূর্ণ আলো হয়ে যায়।
দেখতে দেখতে কতটা সময় যে পেরিয়ে গেল কে জানে। গোটা আবার একটা বছর ফিরে আবার এলো। এবার আবার ধনতেরাসে একটা ছোট গ্লাস কিনেছি ঠাকুরের, জানেন। ঠাকুরের ওই যে জল দিতাম সেটি ছিল স্টিলের, তো কাঁসার ছিল না। সেটি এবার বললাম চন্দনকে যে কিনে দাও। এবার আর খুব বেশি কিছু কেনার নেই। সংসার করতে করতে ভারী অভিজ্ঞতা, জানেন। ছোট থেকে ছোট, বড় থেকে ছোট, যাই হোক না কেন সংসারে সকলের ভীষণভাবে প্রয়োজন। শুধু হাতা খুন্তি এসব নয়, মানুষও। চলুন, প্রদীপগুলো সাজিয়েছি, বলবেন তো ঠিক কেমন হয়েছে, ঠিকঠাক পারলাম কিনা সাজাতে। না হলে চন্দন আবার হেসে লুটি খাবে। সঙ্গে সোহাগও, জানেন। সব সময় ওই ছানাটা কী করে যে বাবার সঙ্গে সাথ দেয় কে জানে। এই যে মিষ্টির একটা ছোট টুকুলি, আর এই যে কিছু ফুলগুলো বাড়ির গাছের। এবার আর জানেন গাঁদা ফুলের মালা কিনতে পারিনি, এত দাম বলছে সে যেন আকাশ ছোঁয়া। তার মাকে আজ বললাম যে গাঁদা ফুল আর দিতে পারবো না, তুমি এতেই সন্তুষ্ট হও। ভাবলাম পুজো দিতে যাব, তাই একটু নতুন শাড়িই পরলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে দীপাবলি সেই সন্ধ্যা, আর এই সন্ধ্যার জন্য আমরা সকলে হয়তো বাঙালিরা অপেক্ষা করি। একটি বছরের অপেক্ষার আজ অবসান, আবারও বলছি। তবে জানেন, এখানে তো শান্তিপুরে অনেক পুরনো মায়ের পুজো হয়, তো সেখানে আজকে যাব। এর আগের বার তো আপনাদেরকে দেখিয়েছি যে আগমেশ্বরী তলায় ভীষণ পুজো হয় বড় করে, প্রায় 400 বছরের পুরনো মা। তো সেখানে এখন যাব। আর সোহাগের দিকে রেডি হয়ে নিয়েছে। এই যে দাঁড়ান, সোহাগকে একটিবার দেখাই, একটিবার কমেন্ট করে বলবেন মা আর মেয়েকে ঠিক কেমন লাগছে। সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা। সকলে আস্তে আস্তে বাজি ফাটাবে আর সাবধানে থাকবে। মায়ের পুজো দেখতে বহু মানুষ, জানেন, দূর দূরান্ত থেকে আসে। তবে এই যে আমরা সকলে একটি বছর ধরে অপেক্ষা করি, সঙ্গে মাও হয়তো ভাবে কখন বাপের বাড়িতে যাওয়ার সময় হবে। সত্যি তাই, বাপের বাড়িতে এলে মনটা ভারী আনন্দ হয়। কতগুলো জবা ফুল গাছের পাতা তুলেছে চন্দন, বলছে প্রদীপ নাকি নিচে দিতে নেই, তার নিচে কিছু একটু রাখতে হয়, তাই পাতাগুলোকে নাকি সবসময় ওরা দেয় এরকম প্রদীপের নিষ্ঠিতে। তা আমি ভাবলাম চলো, এটাই ঠিক আছে, কত তো নিয়ম আছে, হয়তো এটাও আমাদের বাড়ির নিয়ম একটি। তবে এই যে দেখুন, লাইট আর নিয়ে জলদি বসে পড়েছে কিনা সে প্রদীপ জ্বালাবে, কিন্তু আদৌ এই লাইটারটা জ্বালাতে পারবে কিনা কে জানে। দেখি, কম্পিটিশনে তো নাম দিয়েছে না, সত্যি তাই, বাহ, দারুণ সুন্দর ধরাতে পেরেছে। তবে প্রথমে ধরাবো এই যে এই পঞ্চপ্রদীপটি, ঘরের মাঝখানে নাকি রাখতে হয়। যবে থেকে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে, চন্দন সবসময় বলে তাদের বাড়িতে নাকি এইরকমই নিয়ম। তবে মাঝখানে না ধরিয়ে যদি ঠাকুরের সামনে রাখতাম হয়তো একটু ভালো লাগতো। যাই হোক, যেটা নিয়ম সেটাই করি। মোমবাতিটা হাতে দিয়ে বেশ চটপট ধরাতে পারছি, কিন্তু ভেবেছিলাম পারবে না। তবে আজকে পাড়ার যে চতুর্দিক আলোর রোশনায়ে ভরে উঠেছে। প্রতিটি বাড়িতেই দেখছি মোমবাতি, তারপরে যে টুনি লাইটগুলো আছে না, সেগুলো অসম্ভব সুন্দর লাগছে। একবার পাড়াটি কীরকম লাগছে আপনাদেরকে দেখাবো। আর সামনে তো পুজোর একটি প্যান্ডেল আছে, ছোট্ট করে সেখানে পুজো হয়, তো সেটাও আপনাদেরকে দেখাবো। মেয়ের হাতে তাপ লাগছে, তাই বাবাই সেগুলোকে করে দিচ্ছে। ভাবুন, বাবা হওয়ার কি গুরু দায়িত্ব। দেখতে দেখতে কতটা রাত হচ্ছে, আর আমি এদিকে বলেই চলেছি তোমরা একটু তাড়াতাড়ি করলে হয়তো একটু তাড়াতাড়ি যেতে পারবো ঠাকুর দেখতে। কিন্তু আমার কথা কে শোনে বলুন, দুজনেই দুজনের কাজে ব্যস্ত। আমার কথায় কেউ কর্ণপাতও করছে না, বলছে একটু দাঁড়াও। একটু একটু করে জানেন কতটা যে সময় চলে যাচ্ছে তা কে জানে। কিন্তু
ওদের বলছে আর সময় হচ্ছে না। তা যাই হোক, আমি কিছুটা সময় দাঁড়িয়েই যাই। তবে প্রদীপের আলোগুলো অসম্ভব ভালো লাগে জানেন। এই যে প্রদীপগুলো ধরানো হলে একটু লাইটটাকে বন্ধ করে দেব, তখন এত সুন্দর লাগে ঘরটি। এর আগের বার জানেন ঠিক এইরকমই করেছিলাম, সকালে একটা ছবি তুলতে। কী যে সুন্দর লাগছিল ছবিটি। সময় যেন খরস্রোতা নদীর মতো কোথা দিয়ে যে বয়ে চলে যায়, কখনোই সেটা টের পাই না। তবে জানেন, সময়গুলো যদি একটু ধরে রাখতে পারতাম, তবে হয়তো মনটা ভারী আনন্দ হতো, মনটা খুশিতে ভরে যেত। তবে এই ভিডিওগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে। তাই বলবো, স্মৃতিগুলো হোক একটু ক্যামেরাবন্দি আর থাকুক আমার বন্ধ মনের স্মৃতির কোণে। এই স্মৃতিগুলো জড়িয়েই যেন আগামী দিনগুলো চলতে পারি। সোহাগার চন্দনের এদিকে হয়ে গেলে তারপর ভাবছি বেরোবো। তবে ওই যে সময় বারবার বলছে একটু দাঁড়িয়ে যাও। চলুন, এদিকে হয়ে গেছে, দেখি আর কতক্ষণ সময় লাগে। প্রদীপটা দেখেছেন? পঞ্চপ্রদীপটির কথা বলছি, অসম্ভব সুন্দর লাগছে। তবে প্রদীপগুলোতে তেল ভর্তি করে দিয়েছি জানেন, অনেকটা সময় ধরে এই প্রদীপগুলো জ্বলবে, বেশ ভালোও লাগবে। ঠাকুরের সামনে দেব কিছু, আর বাইরে। চলুন, ওই যে আস্তে করে দাঁড়িয়ে নিচে পড়েছে, বসে নিচে বসে এখানে আর কতক্ষণ সময় ঠিক কাটায়। তবে এই পঞ্চপ্রদীপের মিষ্টি দেখছেন, মিষ্টিটিও ওটা আমার ধরলেই ব্যবসায় হবে। হয়েছে, সত্যি। আর এই যে সোহাগের দাঁড়া। থালাটা যখন নিয়ে দাঁড়ালো, বা সুন্দর লাগছে। দারুণ সুন্দর। একটা একটা করে দেবে, চলো আসো। এবার আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক এক করে আসো চলো। প্রদীপগুলোকে দিয়ে দেবো। থাকুক ওটা থাকুক, পাতাগুলোকে পরে যেমন হাতে ধরিয়ে ধরিয়ে নিয়েছে, নেবো। এক এক পরে করে ধরিয়ে নিচ্ছি কোনি। হয়েও যাচ্ছে। দিতে নেই, দাঁড়াও। দিতে নেই, ফু দিতে নেই, প্রদীপের মধ্যে ফু দিতে নেই। চলো চলো চলো, আস্তে করে, দেখো দেখো দেখো, সাবধানে। আমি ধরবো থালা? না না, চলো বাইরে দুটো চলো। তিনটে দে চলো আস্তে আস্তে, বাইরে বেশি দেবো চলো। ওই ওই সেরকমটাই আগে প্রদীপ, ওই ঠাকুরের ওখানে একটা দেবে, তারই হবে। হ্যাঁ, দাও। থালাটা আমি ধরছি। না আমি দুধ পারবো না তো। একটা তোলো ওখান থেকে। হ্যাঁ, ধরি। এই যে হুম, ব্যাস ব্যাস, ওই যে বাবা নিচে। আমি দিচ্ছি আরেকটা। একটাই এখানে আরেকটা দাও, আরেকটা দাও। না, একটা গরম দিতে, লাগছে, একটা গরম দিতে। লাগছে। বলছি না, গরম লাগছে। এত তেল, এত তেল কেউ দেয়? সব যাই, চল বাইরে চল। চল, আমি নিয়ে যাচ্ছি। না না, ছাড়ো, সব নিবি দিয়েছে। বিবিয়ে দিয়েছি, কই বাতিটা কই আর কাঠিটা কই? কাঠিটা নেই। ও দাঁড়ান। পাতাগুলো এখানে দে। তুই এটা ধর। আমি চলছি, না, আমাকে দিক তাহলে। আরে তো, ছেড়ে দে, দরকার নেই। হ্যাঁ, ও বাবা, তাহলে আরেকটা দিতে হবে। এই আর- এটা। যাস না, তুই যাস না। আস্তে আস্তে প্রদীপগুলো একটু একটু করে গরম হয়ে উঠছে। তো এই সোহাগকে আমি বললাম, এবার আমাকে থালাটা দাও, নাহলে অমনি হাতের মধ্যে লাগবে। এই ছ্যাঁকা খাওয়ার ভয়েই জানেন আমাকে দিল, নাহলে কিছুতেই দিতে চাইছিল না। এদিকে চন্দনের হয়ে গেলেই তারপর আমরা বেরোবো। চলুন তাহলে, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। তারাতে দেখেছেন কত বাজি ফুটছে,
চারিদিক দিয়ে আলোর রোশনাই। তাহলে আজ এখানেই শেষ করলাম। কালী পুজো আপনাদের কেমন কাটলো একটিবার কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কালী পুজো আপনাদের কেমন কাটলো। আবারও বলবো, সকলে সাবধানে ঠাকুর দেখবেন, সব সময় ভালো থাকবেন। চলুন আজ তবে আসি, আবার দেখা হবে।